আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার ফ্যানদের জন্য শোকাবহ একটা আবহাওয়া বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ওসাসুনার বিপক্ষে লা লিগা ম্যাচের ঠিক কিছুক্ষণ আগে বার্সেলোনার ফার্স্ট টিমের ডক্টর, যিনি কিনা দলের সাথেই ছিলেন, দলের সাথে সব রকমের কার্যক্রমে অংশগ্রহণ করছিলেন, সেই ডাক্তার কার্লোস গার্সিয়া মৃত্যুবরণ করেন। এবং শকিং এই নিউজটা শোনার পরে এই ম্যাচ শুরু হওয়ার জাস্ট আধা ঘন্টা আগে কিন্তু পোস্টপন করা হয়, অর্থাৎ পরবর্তীতে এই ম্যাচটা খেলা হবে। অবশ্যই খুব খারাপ একটা সংবাদ, এবং বলাই বাহুল্য যে হুট করে ঘটে যাওয়া এমন একটা ঘটনার পরে বার্সা প্লেয়ার বা কারোরই আসলে গেমটা স্টার্ট করার কোনো রকমের মাইন্ডসেট ছিল না, যে কারণে ম্যাচটা শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন এই শোকটাকে একপাশে সরিয়ে রেখে বার্সেলোনাকে আরও একবার খেলায় ফিরতে হবে। পরবর্তী ম্যাচটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে মার্চের 11 তারিখে, এবং আমি আজকের এই ভিডিওতে এই ম্যাচটা সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলতে চাই। দেখুন, প্রথমত কঠিন এই সময়টাকে পার করে আসতে হবে, আরও একবার মনোযোগের জায়গা থেকে মাঠের ফুটবলে বার্সা প্লেয়ারদেরকে ফিরে আসতে হবে। এবং অকস্মাৎ এই ঘটনার পরে এটা সত্যি অর্থে কঠিন একটা ব্যাপার। তবে সেটা যাই হোক, বার্সাকে এই জিনিসটা করতেই হবে, এবং সেটা করার লক্ষ্যে এর আগের ম্যাচে অর্থাৎ বেনিফিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে 1-0 গোলে জয়ের পরে বার্সেলোনা যে ভুলগুলো করেছিল ওই ম্যাচটাতে, সেখান থেকে কিন্তু বার্সা শিক্ষা নিতে পারে। কারণ পরবর্তী ম্যাচটাতে আমরা ফার বেটার একটা পারফরমেন্স আসলে আশা করছি। আমি এখানে ফার বেটার পারফরমেন্সটা রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা থেকে বলছি না। আমার কাছে মনে হয় বেশ কয়েকটা জায়গা থেকে ইমপ্রুভমেন্টের অবশ্যই সুযোগ আছে। তবে একই সঙ্গে আমি এই জিনিসটাও স্বীকার করে নিচ্ছি যে সর্বশেষ ম্যাচটাতে প্রায় 70 মিনিট বা তার চেয়েও বেশি সময় বার্সা 10 জন নিয়ে খেলে যেভাবে 1-0-তে ম্যাচটা শেষ করে এসেছে, চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ খুবই প্রেশার সিচুয়েশনে এমন টাইপের পারফরমেন্সই আমরা আশা করি। তাই আমি সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটাকে যে হাইলি রেট করছি, যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, সেটা আমি আরও একবার দ্ব্যর্থহীন কণ্ঠে কিন্তু বললাম। এখন এর আগের ম্যাচে কি ভুলগুলো হয়েছিল দেখুন। চ্যাম্পিয়ন্স লিগে ক্রুশাল মোমেন্টে আমরা আরও একটা রেড কার্ড দেখেছি, পাউ কুবার্সি স্ট্রেট একটা রেড কার্ড দেখেছেন। এমন সিচুয়েশনে যখন 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি হয়, বার্সার ডিফেন্ডারদেরকে এই জিনিসটা শিখতে হবে। হয় তাদের ট্যাকেলগুলো একেবারে প্রেসাইজ হবে, এবং ট্যাকেলগুলো প্রেসাইজ করার যদি বিন্দুমাত্র ডাউট থাকে তাহলে গোলকিপারের সামনে ব্যাপারটাকে ছেড়ে দিতে হবে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে ভোইচিক শেজনি কিন্তু বারবার এমন সিচুয়েশন থেকে বার্সাকে বাঁচিয়েছেন। এমনকি আমি একটা ইনফরমেশন দেখলাম যে শেজনি তো রীতিমতো রেকর্ডই করেছেন, প্রায় 8টার মতো সেভ করেছেন, যেটা 2003-4 সালের পরে কোনো একটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সার কোনো একজন গোলকিপার গোল কনসিড করেননি। এমন অবস্থায় সর্বোচ্চ পরিমাণে সেভ। আপনার যখন গোলকিপার এতটাই কনফিডেন্ট থাকেন, তখন ডিফেন্ডারদের এমন সিচুয়েশনে সত্যিকার অর্থে ওই গোলকিপারের কাছে ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত। কারণ এখানে আপনার ট্যাকলটা মিস হলে স্ট্রেট রেড দেখবেন, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। সো ফার্স্ট লেসন সেটা হচ্ছে আসলেই ডিফেন্ডারদেরকে রিস্ক ফ্রি গেম খেলতে হবে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে হান্সি ফ্লিক শেষ পর্যন্ত ট্যাকটিক্যালি খুব ভালোভাবে অ্যাডজাস্ট করেছেন। রোনাল্ড আরাহুকে মাঠে নামানোর পরে, দানি ওলমোকে সাবস্টিটিউট করার পরে 4-4-1-এর একটা শেপ শেষ পর্যন্ত বার্সার পক্ষে কাজে লেগেছে। তবে প্রত্যেকটা ম্যাচে এমন কাজে লাগবে, প্রত্যেকটা ম্যাচে 10 জন নিয়ে আপনি গেম বের করে আনতে পারবেন। তার চেয়ে বড় কথা, প্রত্যেকটা ম্যাচে আপনার গোলকিপার এভাবে 7-8টা করে সেভ দেবে, এমন চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে ক্লিন ম্যাচ খেলতে হবে। ক্লিয়ার কাটভাবে বার্সাকে ম্যাচে যাতে করে কন্ট্রোল থাকে, সেই জিনিসটা আসলেই নিশ্চিত করতে হবে। এটা বড় রকমের একটা শিক্ষার জায়গা। আরও একটা জায়গা থেকে বার্সেলোনা আসলে নিজেদের পারফেক্ট ব্যালেন্সটা খুঁজে পেতে পারে। যেমন সর্বশেষ ম্যাচে বেনফিকা যখন রাইট সাইড দিয়ে অনেক বেশি করে অ্যাটাক করছিল, তখন হান্সি ফ্লিক ব্যাপারটাকে অ্যাডজাস্ট করেছিলেন। ফেরান তোরেসকে তিনি মাঠে নামিয়েছিলেন, সেখানে লামিন ইয়ামালের মতো ট্যালেন্টকে উঠিয়ে নিয়েছিলেন। মূলত ডিফেন্সিভলি ফেরান তোরেস আরও অনেক বেশি রান মেক করবেন, সেটার জন্য ডিফেন্সিভলি রাইট সাইডটাকে আরেকটু বেশি করে শক্তিশালী করার জন্য, এবং সেটা হয়েছে। এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো একেবারে ম্যাচের মধ্যে শিখতে হবে, ম্যাচের মধ্যে করতে হবে। হান্সি ফ্লিক এটার জন্য খুব ভালো একজন কোচ, তবে প্লেয়ারদেরকেও কিন্তু এই জায়গা থেকে অন ম্যাচ সে জিনিসটা বুঝতে হবে। মিডফিল্ডে একটা বড় রকমের ভুল কিন্তু প্রতিপক্ষ বেনিফিকা করছিল। তারা বারবার করে পেদ্রিকে প্রেস করার চেষ্টা করছিল, পেদ্রি থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, তবে খুব কম অকেশনে পেদ্রি বল হারিয়েছেন। পেদ্রি যদি বল হারাতেন তাহলে বার্সার জন্য বিপদ হতো। এখানে তাদের ভুলটা এটা হয়েছে যে আসলে পেদ্রিকে খুব একটা বেশি প্রেস না করে, অনেকটা সার্জিও বুস্কেটসের মতো এটা মেনে নেওয়া উচিত ছিল যে তাকে এমন ম্যাচে প্রেস করে খুব একটা বেশি লাভ হবে না, তিনি বল হারাবেন না। এখন এখানে বার্সার শিখার যে জায়গাটা, পরবর্তী একটা ম্যাচে এই বেনফিকাকে বা যে কোনো একটা প্রতিপক্ষকে দেখবেন এই জিনিসটা তারা শিখে গিয়েছে। ম্যাচ অ্যানালাইসিস ভিডিওতে তারা ক্লিয়ারলি এই জিনিসটা বুঝবে। তখন তারা পেদ্রির মতো মিডফিল্ড যিনি কন্ট্রোল করছেন তাকে প্রেস না করে বাকি প্লেয়ারদেরকে প্রেস যদি করে, সেক্ষেত্রে বার্সেলোনার কন্ট্রোলটা লুজ করার একটা ব্যাপার আছে। এবং এই জায়গা থেকে আমি বার্সার বাকি মিডফিল্ডার হোক, সেটা ফ্র্যাঙ্কি ডিয়ং, ফাইনাল থার্ডের 1-2 প্লেয়ার, এমনকি ডিফেন্সে বল যিনি ক্যারি করছেন এমন 1-2 ডিফেন্ডারের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্স আশা করি, আরেকটু দ্রুত বল ছাড়া
এমন পজিশনে থাকা যেখানে বল রিসিভ করা অনেক বেশি করে ইজি, অর্থাৎ ফ্লুয়েন্ট মুভমেন্ট, এটা একটু বেশি আশা করি। এটাও কিন্তু এই ম্যাচ থেকে বড় একটা শিক্ষার জায়গা। আর এই ছোট ছোট ব্যাপারগুলো যদি বার্সা শিখতে পারে, নিজেদের ঘরের মাঠে যদি 11 জন নিয়ে পুরো 90 মিনিট খেলা যায়, আমার কাছে মনে হয় বার্সার জন্য ফার একটা বেটার ম্যাচ আশা করছে। আমরা সে আশাটা করতেই পারি। আদিওস ভিস্কা এল বার্সা।